সাহিত্যের অসম সাহসী এক যোদ্ধা। তার উপন্যাস দৌড় থেকে শুরু হয়ে উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, গর্ভধারিণী, সাতকাহন, এমনকি সাম্প্রতিককালের মৌসুলকাল পর্যন্ত তিনি আর কেউ নন, সমরেশ মজুমদার। বাংলা সাহিত্যের এক অনিবার্য নাম। কত অজস্র গল্পের স্রষ্টা তিনি। তার সৃষ্ট চরিত্রগুলো অনিমেষ, মাধবীলতা, অর্ক, অথবা গর্ভধারিণীর জয়িতা, সুদীপ, কল্যাণ, অথবা সাতকাহনের দীপাবলি এখনো আমাদের অভিভূত করে, আমাদের পাঠক হৃদয় নাড়া দেয়। সেই সমরেশ মজুমদার আজ আছেন আমাদের অনুষ্ঠানে, আমাদের মুখোমুখি, এবং আমি সামিয়া রহমান আপনাদের সাথে আছি। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আমাকে ডাকবার জন্য। আপনি কেমন আছেন? খুব ভালো, ফার্স্ট ক্লাস। ভারতবর্ষে আপনার তুমুল জনপ্রিয়তা, কিন্তু আপনি কি জানেন যে বাংলাদেশে আপনার জনপ্রিয়তা, আপনার প্রতি ভালোবাসা মানুষের আকাশ ছোঁয়া? উল্টোটাও বোধ হয়, কারণ বাংলাদেশ আমাকে সারা পৃথিবীতে পরিচয় দিয়েছে। আমি পৃথিবীর যেখানে যে শহরে গেছি সেখানকার যে পাঠক আমার কাছে এগিয়ে এসেছেন তিনি বাংলাদেশের মানুষ। এটা তো আমাদেরও গর্ব, আপনিও আমাদের গর্ব। আমি আসলে লেখক সমরেশ মজুমদার সম্পর্কে অনেক কিছু জানতে চাই, তার আগে একটু ব্যক্তি সমরেশ মজুমদার সম্পর্কে জানতে চাই। সেই জলপাইগুড়ির কথা, ডুয়ার্সের চা বাগানের কথা, আপনার লেখনী বা শব্দের মধ্য দিয়ে যে জলপাইগুড়িতে আমি নিজে কখনো যাইনি বা পাঠকরা অনেকেই জানি, কিন্তু আমাদের চোখের সামনে ফুটে উঠেছে, সেই জলপাইগুড়ি ডুয়ার্সের কথা শুনতে চাই। একটাই বলি, আমার বাড়ির সামনে যে চা বাগানে আমি জন্মেছিলাম, সেই চা বাগানের বাড়ির সামনে একটা পিচের সরু রাস্তা ছিল, তার নাম ছিল আসাম রোড। ওই রাস্তাটা আসামে গিয়েছিল, দুপাশে জঙ্গল আর বড় বড় ইউক্যালিপটাস গাছ, শাল, সেগুনের গাছ। সারাদিন পাখি ডাকতো, দুই একটা গাড়ি যেত। এবারে যখন গেলাম মাসখানেক আগে, বুকের ভেতরে হাহাকার করে কোনো গাছ নেই, সব গাছ কেটে বাদ দিয়েছে। ওই সরু রাস্তাটা এখন 8 লেন একটা রাস্তা হচ্ছে, 8 লেন, যেটা বলছে এশিয়ান হাইওয়ে। গাছগুলো নেই, পাখিগুলো নেই, আমিও এত নেই। না, সেটা তো আপনার এখনকার কষ্টটুকু, হতাশায় সেই সময় চিত্রগুলো কত বদলে গেছে। যদি ছোটবেলার কোনো মজার স্মৃতি বা কোনো গল্প, দুঃখ। একটু মজার একটা স্মৃতি এই মুহূর্তে মনে পড়লো। সেটা হচ্ছে যে আমরা যখন ছোট, এই জন্য 8 বছর 10 বছর বয়স, ফুটবল খেলতাম। ফুটবল অনেক সময় পেতাম না, জাম্বুরা ছিলেন, জাম্বুরা আমরা বাতাবি ডুবু বলতাম, বাতাবি দিয়ে ফুটবল খেলতাম। সেই ফুটবল খেলার মাঠে পাশে দু একজন দর্শক থাকতো, তার মধ্যে একটা মেয়ে, মেয়েটির বয়স হয়তো 7 কি 6। তার পিঠে তার বাচ্চা ভাইকে বাঁধা কাপড়ে, আর চোখের উপর আব মাথাতে। সেই মানে ফোলা আব মানে একটা উঁচু মাংসপিণ্ড। তো সে হচ্ছে বদেশিয়া শ্রেণী, শ্রমিকের মেয়ে, তার বাবা চা বাগানে কাজ করেন, সে রোজ দেখতো। তো আমাদের সঙ্গে আমরা তাদের কথা বলতাম না, আমরা তখন ওর চেয়ে অনেক উচ্চ শ্রেণীতে আছি আর কি। শুধু জানতাম ওই মেয়েটির নাম এতোয়ারি। তা আমি তারপরে অনেক লেখালেখি, উত্তরাধিকারে এতোয়ারির কথা আছে, এটা করতে 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 অনেক দিন চলে গেল, প্রায় ধরুন 50 বছর আমি এতোয়ারিকে দেখিনি। হঠাৎ এবারে বছর 4-5 আগে আমি চা বাগানে গেছি, আমার পরিচিত একটি বাড়িতে আড্ডা মারছি, মাঝে মাঝে এই গল্পটা আমি বললাম, এতোয়ারির গল্প। সঙ্গে সঙ্গে সেই বাড়ির যে মহিলা আমাকে বলেন, আপনি এতোয়ারিকে মিট করবেন? হ্যাঁ, বেঁচে আছে, বেঁচে আছে। অদ্ভুত আরও একটা ব্যাপার ছিল, এতোয়ারি এলো, কানা হলো, এই পৌরা একজন মহিলা এলেন, তার মাথা আপ নেই, কপালে আপটা নেই, অপারেট করা হয়েছে। তো তাকে জিজ্ঞেস করছে মহিলা, দি কেমন আছিস? বলে ভালো আছি। এই মানুষটাকে চিনতে পারছিস? আমাদের তাকালো, তাকে বলো ও তো বাবলু। বাবলু নাম নাম মনে আছে? ডাক নাম। 50 বছর পর একজন প্রভুরা আমাকে বলছে ওর নাম বাবলু। তা আমি একটু মজা করার জন্য বললাম, তোর বাবা হাড়িয়া খেত, মনে আছে? হাড়িয়া হচ্ছে দেশি মদ, বাংলা, যেটা একদম লোকাল। তুই খাস? না। বলে আমায় খাওয়াবি? আমি বললাম, ও তুই অবাক হয়ে থাকি, থাকলো, তুই হারিয়া খাস? তুই আফটার 50 ইয়ার্স, 50 বছর আগে আমরা কোনো কথা বলতাম না। আমি বললাম, ঠিক আছে, তোর বাড়িতে চল, আমাকে চা খাওয়াবি। বলে না। বলে কেন? আমার বদনাম হবে। মনে রাখুন,
এবার ও চলে গেল, কিন্তু ও শুনে গেল আমি সেই বিকেলবেলা ফিরে যাব। ফিরে যখন গাড়ি করে উঠছি দেখি ও দাঁড়িয়ে আছে, হাতে একটা বোতলে হারিয়ে, তুই খেতে চেয়েছিলি নিয়ে যা। তা আমি তো নিইনি। কথাটা হলো আমি ভেবে পাই না যে 50 বছর ধরে একটা সম্পর্ক মনের মধ্যে যদি সে তৈরি করে থাকে, সেটা সে লালন করে গেল কী করে। 50 বছর পরে কোনো মানুষ যার সঙ্গে কখনো কথা বলেনি তাকে ডাকনামে ডাকা যায়? এবং সে কি জানে যে আপনি সেই বাবলু থেকে এখন এই সমরেশ মজুমদার হয়ে সে গেছেন? কিছু জানে না, সে জানে না। স্মৃতি হাঁটলে এরকম অনেক গল্প পাওয়া যায়, অনেক স্মৃতি। বড় তখন মনে হয় পৃথিবীতে অনেক কিছু আমি পেয়েছি, অনেক। আপনি অনেক কিছু পেয়েছেন, সেই পাওয়ার গল্পগুলো শুনবো, কিন্তু একটু তরুণ বয়সের সমরেশ মজুমদারের গল্প শুনি। এক সময় আপনি অভিনয় করতেন, থিয়েটার করেছিলেন। ওটাই করবো ভেবেছিলাম, সবার কপালে সব কিছু হয় না তো। কেন সরে আসলেন কেন? এটা এরকম মজার গল্প। মজার গল্পটা এরকম যে সেটার সময় আমরা গ্রুপ থিয়েটার তৈরি করেছিলাম কলকাতায়, কিন্তু আমাদের কেউ নাটক দিত না। যত বিখ্যাত নাটকরা ছিলেন, বাদল বোস, বাদল সরকার, মহিত চট্টোপাধ্যায়, মনোজ মিত্র, এরা আমাদের বলতেন তোমাদের নাটক দিলে তো একটা বা দুটো শো হবে, আর এই বড় বড় গ্রুপ চাইছে, ওদের দিতে পারছি না, তোমাদের দেবো কেন। আর প্রিন্টেড নাটক, ছাপা নাটক করলে পারে খুব বদনাম হয়, মানে নাম হয় না। আমার বন্ধু সে আমাকে বললো তুই তো খুব গল্পের বই পড়িস, তুই একটা নাটক লিখ। আমি নাটক লিখছি। আমি নাটক লিখতে গেলাম। পরের দিন নিয়ে গিয়ে একটা প্রথম অঙ্ক শোনালাম ওদের, সবার মুখ গম্ভীর। পড়তে পড়তেই বুঝলাম কিছু হয়নি, নাটকই হয়নি। তখন আমার ওই বন্ধু বললো তুই আগে কাজ কর, তুই আগে একটা গল্পটা কী লেখ, লিখে তারপর নাটক দে। আর এটা খুব ভালো বলেছে। তো আই ট্রাই টু রাইট এ স্টোরি, একটা গল্প লেখার চেষ্টা করলাম, গল্পটা পড়ালাম, সবাই বললো খুব ভালো লাগছে গল্পটা, কিন্তু নাটক হবে না। এটাই সেই 15 টাকার গল্প? হ্যাঁ। তো নাটক হবে না কেন? ওটা ট্রামের মধ্যে, রাস্তাঘাটে, স্টেজে তখন ট্রাম দেখানো যেত না, এখন যায়। তুই বড় তো কাগজে পাঠিয়ে দে। তা আমি দেশপত্রিকে পাঠিয়ে দিয়েছিলাম। তারপর অনেক জল বয়ে যাওয়ার পর 15 টাকা পেয়েছিলাম সে গল্প লিখে। টাকাটা হাতে পাইনি, টাকাটা নিয়ে বন্ধুদের সাথে বলতেই সঙ্গে সঙ্গে হই কফি হাউসে তখন 4 আনা করে কফির দাম ছিল। 60 জন কফি খেয়ে ফেললো। খেয়ে বললো আবার লিখতে হলে আবার খাবো। কফি খাওয়ার লোভে গল্প, আমরা লেখক সমরেশ মজুমদারকে পেয়ে গেছি, তো আমাদের বিশাল সৌভাগ্য। এইভাবে নাটক থেকে সরে গেলাম গল্পে। তারপরে আর নাটকের প্রতি আগ্রহ ছিল না? না, নাটকের আগ্রহ ছিল। তারপরে দীর্ঘ 10 বছর আনন্দবাজার দেশ পত্রিকাতে আমি নাটকের রিভিউ করেছি, যেহেতু আমার নাটকের প্রতি একটা টান ছিল। এবং সেটা করতে গিয়ে নাট্য জগৎ আমাকে আকর্ষণ করলো। সেটা করতে গিয়ে আমি বাংলা সিরিয়ালের প্রথম বাংলা সিরিয়ালটা তৈরি করলাম। বাংলার তার আগে টিভি সিরিয়াল ছিল না, সরকারি উদ্যোগে নাটক ছিল টিভিতে। প্রথম টিভি সিরিয়ালের নাম 13 পার্বণ। সেটা আমি আর যশন দোস্তি বলে এক ভদ্রলোক নাটকের, ওই টান থেকে কিন্তু তৈরি হলো। আচ্ছা, অনেকে বলেন এটা যে যখন উপন্যাস থেকে নাটক হয় বা ফিল্ম হয়, যেমন আপনার প্রচুর উপন্যাস চলচ্চিত্র হয়েছে, নাটক হয়েছে, তাহলে মূল গল্পের প্রতি আসলে অবিচার করা হয়, সেটা কি ঠিক? এটা নিয়ে তো অনেক তর্ক আছে। দেখুন, পথের পাঁচালী অল টাইম গ্রেট ফিল্ম, সত্যজিৎ রায়ের এটা একটা বড়বদ্ধ ক্রিয়েশন, কিন্তু কেউ কেউ অখুশি। তার কারণ পথের পাঁচালীতে দুর্গা কখনো ট্রেন দেখেনি। ট্রেন দেখার জন্য আরতি ছিল তার। ভাইকে বলতো অবু আমাকে ট্রেন দেখাবি, আমাকে ট্রেন দেখাবি, দেখা হয়নি। তৃপ্তি দিয়েছে চলে। পথের পাঁচালীর ছবিতে সত্যজিৎ বাবু কিন্তু ট্রেন দেখালেন তাকে দিয়ে। 2 ভাই বোন দৌড়ে দৌড়ে কাশবনের মধ্যে দিয়ে যাচ্ছে দূরের ট্রেন। তাহলে যারা চেঞ্জ করার বিরুদ্ধে তারা এতে আপত্তি করেছে যে উপন্যাসে যা তা কেন ছবি দেখানো হবে। আমি মনে করি দুটো আলাদা মিডিয়া, একদম আলাদা মিডিয়া। উপন্যাস আলাদা, ছবি আলাদা। তো যে মিডিয়া তার মতো করে কথা বলবে, তাকে কথা বলতে দেওয়া উচিত। মানে প্রত্যেকটা মাধ্যমের ভাষা আলাদা, সেই থিয়েটারের মাধ্যম অনুযায়ী মিডিয়া করে দিতে আলাদা, হবে। ফিল্মের মিডিয়া আলাদা, উপন্যাসের মিডিয়া আলাদা। এবার যদি একটু আপনার বিখ্যাত উপন্যাসগুলো উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষের কাছে চলে আসি, এবং সেখানে বলা হয়, অনেকে বলে থাকেন যে আপনার জীবনের অনেক চরিত্রের সাথে এই উপন্যাসগুলোর মিল আছে। আপনার নিজের জীবনের কোনো চরিত্রের সাথে কি মিল আছে? একটাই উপন্যাসের সঙ্গে মিল আছে, সেটা বোধহয় খুব আলোচিত হয় না, এখনও সময় আছে। উপন্যাসের নাম একজন লেখককে নিয়ে, তার সঙ্গে আমার খুব মিল আছে। কারণ আমারই মানসিকতা ফুটে উঠেছিল ওই উপন্যাসের মূল চরিত্র, যিনি
শহর থেকে দূরে চলে গেছিলেন সমুদ্রের ধারে একটা বাংলো কিনে, একা থাকতেন। তার কাছে একটি মেয়ে এলো আশ্রয়, এবার একটা রাতে আশ্রয়, পরদিন চলে যাবে। কোনো হোটেল নেই। ভদ্রলোক মেয়েটিকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? মেয়েটি বলেছে, আমি যে নামই বলবো আপনি সেটাকে বিশ্বাস করবেন, কারণ আপনার তো ভ্রমণ করার কোনো উপায় নেই। তোমার ঠিকানা কি? আমি যা বলবো তাই তো আপনি বিশ্বাস করবেন। আমাকে জায়গা দিন, আমার অতীত থেকে জায়গা টানছেন। এইটা আমাকে ভীষণ রকম হরণ করেছিল উপন্যাসটা। এছাড়া যারা বলে অনিমেষের সঙ্গে আমার মিল আছে, আমি অনিমেষের ভাবনার সঙ্গে মিল আছে, অনিমেষের জীবনযাপনের সঙ্গে কোনো মিল নেই। আমার আপনার কাছে আরও অনেক গল্প শোনার আছে, কিন্তু একটা বিজ্ঞাপনের ব্যাপার আছে, একটা ধাক্কা আছে। একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আমি আবারও ফিরছি আমাদের এই অনুষ্ঠানে সমরেশ মজুমদারের সাথে। দর্শক, আমরা বিরতির পর আবারও ফিরে এলাম এবং ছিলাম সমরেশ মজুমদারের সাথে, আমার ভীষণ প্রিয় লেখক, আমার অসম্ভব প্রিয় একজন লেখকের সাথে আজকে আছি আমি কিছুক্ষণ। আপনি বলছিলেন যে আপনার জীবনের আসলে সেইভাবে উপন্যাসে কোনো ছাপ ফেলেনি, বিশেষ করে অনিমেষের ভাবনাগুলো আছে। কিন্তু যদি আমি বলি আপনার তরুণ বয়সের কথা এবং 69-70-এর যে সময়কাল, একটা অস্থির রাজনৈতিক সময়, সে সময় কালবেলা লিখেছিলেন, আপনার রাজনৈতিক আদর্শের সাথে বা রাজনৈতিক ভাবনার সাথে কি কোনো মিল ছিল? দেখুন, সেটা একটা বয়স হয়তো সবারই মধ্যে থাকে, আমারও ছিল। যারা এস্টাবলিশড বা এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে একটা জেহাদ, একটা রাগ প্রকাশ করার একটা প্রবণতা থাকে। আর যদি সেই এস্টাবলিশমেন্টটা যদি আমাদের ঠিকঠাক সাহায্য না করে, রাগটা আরও বেড়ে যায়। এটা বোধ হয় আজকের 18, 21, 22, 23 বছর ছেলেমেয়ের মধ্যেও আছে। তারা কেউ করে, কেউ করে না। তা আমি লিখিতভাবে করেছিলাম। আমি রাস্তায় নেমে মুঠো উঁচু করে স্লোগান দিইনি। মনে রাখবেন, সেটা ছিল 1979, 80, 81, 82, 84। তখন আমাদের পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার একদম প্রচণ্ড ক্ষমতায়, তীব্র মেজরিটিতে তারা আছেন। সেই সময় আমি যখন লিখলাম যে সিপিএম নকশাল আন্দোলনের পেছনে ছুরি মেরেছে, যেখানে কিন্তু বেরোলো আনন্দবাজারের দেশ পত্রিকায়, এটা লক্ষ লোক পড়ে। এই লেখার সময় কিন্তু ভয় আসেনি মনের মধ্যে যে এটা লেখার পরের দিন আমাকে কেউ মারতে আসবে বা আমাকে সরকার করবে, জেলে পড়বে, না, আসেনি। একটা গল্প বলি, ছোট্ট ঘটনা এই প্রসঙ্গে বলি। তখন মুখ্যমন্ত্রী হননি বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী। উত্তরাধিকার বেরিয়েছে, যেখানে অনিমেষ চন্দ্রগুড়ি থেকে কলকাতায় এসে আন্দোলন দেখছে, আন্দোলনে নামিনি। ওই মেলাতে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা হলো। বুদ্ধদেব সম্পর্কে আমার বন্ধুর ভাই এবং আমাকে খুব দাদা বলতো একসময়, অনেকদিন সম্পর্ক নেই। সে তখন উপমুখ্যমন্ত্রী। দেখা মাত্র এসে জড়িয়ে ধরে বললো, আপনি উত্তরাধিকার লিখেছেন, এইটা কমিউনিস্ট পার্টির দলিল, আপনি এটাকে আপনার প্রকাশককে বললেন এই একটা বিজ্ঞাপন দিতে। আমি 50,000 কপি সরকারের কাছ থেকে কিনি। তখন বইটা বিক্রি হয়েছে 500 কপি। আমি নতুন লেখক, 50,000 কপি মানে বুঝতে পারছেন কত টাকা পাবো। আমি দৌড়ে দৌড়ে প্রকাশকের কাছে গিয়ে বললাম, আপনি এটা বিজ্ঞাপন দিন, আমি তাহলে 50,000 কপি তখন দাম ছিল 50 টাকা, 40 টাকা দাম ছিল। আমি একটা বই বিক্রি করে 8 টাকা, মানে 4 লাখ টাকা পাবো, ভাবা যায় না। উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। উনি খুব প্রবীণ লেখকও ছিলেন, গজেন্দ্র কুমার মিত্র। উনি আমায় বললেন, তুমি কি চাও ওই 50,000 কপি বিক্রি হয়েই বইটা শেষ হয়ে যাক? মানে যেই আমি বলবো কমিউনিস্ট পার্টির দলিল, তাহলে যারা কমিউনিস্ট পার্টিকে পছন্দ করে না তারা এই বইটা পড়বে না। যারা সাহিত্য পছন্দ করে তারা ভাবে ম্যানিফেস্টো, পড়বে না। তুমি চাও তাই? কারণ 50,000 কপি বেশি বই, আমার বই বিক্রি হবে।
আপনি কী বলছেন? হাসলেন, কী চাও? আমি হঠাৎ মনে হলো যে এই লোকটা আমাকে স্বপ্ন দেখাচ্ছে। আমি থাক তাহলে, বিজ্ঞাপনটা বেরোনি। আজকে এই বইটার 1 লাখের ওপর বিক্রি অনেক বেশি হয়েছে। এখন বুঝি গজেন্দ্র কুমার মিত্রের ভবিষ্যৎবাণী কতটা সত্যি ছিল। তারপরে বেরোলো কালবেলা, যেটা বলার জন্য বললাম। আচ্ছা, কালবেলা বের হয়, আমি গল্পটা শুনবো, কিন্তু কালবেলা কি কোনো চাপের মুখে লিখেছিলেন? না না যেহেতু না ওটা না, 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 না। কালবেলা এই চাপের মুখে লিখেছিলাম। আমি যখন উত্তরাধিকার শেষ করলাম, আমি আর লিখতে পারছিলাম না, কারণ আমার অভ্যেস ছিল না এত বড় উপন্যাস লেখার এবং একটা গল্প বানাবার ক্ষমতাও ছিল না। কালবেলা শেষে ছিল, উত্তরাধিকারের শেষে ছিল অনিমেষের পায়ে গুলি লেগেছে, সে মাটিতে পড়ে গেছে, লোক ছেলেরা এসে জিজ্ঞেস করে, এই তুমি কে, বলি এখানে শেষ ছিল। পাঠকরা ভাবলেন যেহেতু আনন্দবাজার পত্রিকার কাগজ এবং তারা বুর্জোয়াদের দালাল, তারা আমাকে লেখা বন্ধ করেছে। তো তারা হাজার হাজার চিঠি আসতে লাগলো, অভিযোগের অভিযোগ। তো সম্পাদক আমাকে ডেকে বললেন, তার 7 দিনের মাথায়, তুমি এটা কী করছো? আমি তোমাকে বলেছি বন্ধ করতে। কারণ না, তা তুমি বন্ধ করলে কেন? তুমি আবার লেখো। ওই আবার লেখার কারণে কালবেলা লেখা। তো কালবেলা যখন বেরোলো, তখন ওই আবার মেলাতে দেখা, বই মেলাতে বন্ধু আমার দিয়ে তাকে বলে, এটা কী করলেন আপনি? কেন? আপনি আমাকে আমাদের ছুরি মারলেন, আমরা কমিউনিস্টদের আপনি ছুরি মারলেন। মনে রাখো, এটা 84, এবং সেই সময় যদি কেউ বলে আমি সিপিএমের বড় নেতা, ছুরি মারলেন, তখন বেঁচে থাকার কোনো অধিকার থাকে না তার। কিন্তু এই ঘটনাগুলো ঘটেছিল হওয়া সত্ত্বেও আমি আক্রান্ত হইনি। এই থেকে বোঝা যায় রাজনীতি নেতাদের বিরুদ্ধে সত্যি কথা বললে সব সময় বোধ হয় এখন কি লেখকদের মত প্রকাশের স্বাধীনতা আছে? এত বছর ডেডিকের কথা বললে আমি যে মৌসুল কাল লিখেছি, উত্তর থেকে কালবেলা কালপুরুষের পরের রাজখণ্ড, সেটা এই তৃণমূলের শাসনের সময়কার, সেখানে অনিমেষকে জেলে যেতে হচ্ছে আবার। তাহলে সে কথা তো বরাবর আমাকে এখন আক্রান্ত হতে হয়নি। আসলে মানুষ বা পাঠক যদি সঙ্গে থাকে না, তখন আর কেউ কিছু করতে পারবে না। পাঠক সঙ্গে থাকা একটা ভালো কথা বলেছেন। কিন্তু আরেকটা বিষয় আমি একটু বলি, যেহেতু আপনি বললেন যে অস্থির রাজনৈতিক সময়, সেই সময় এবং এই সময়, সেই সময় তরুণ সম্প্রদায়ের রাজনৈতিকভাবে যতটা সচেতন ছিল বা সক্রিয়ভাবে অংশগ্রহণ করত, একটা অভিযোগ আসে যে এখনকার তরুণ সমাজ তারা অনেক বেশি সোশ্যাল মিডিয়া নির্ভর বা আত্মকেন্দ্রিক। যদিও ভারতে কানহাইয়ার ব্যাপারটি আলাদা, এবং আমাদের এখানে গণজাগরণ মঞ্চের অভ্যুত্থান যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, তারপরেও এই যে অভিযোগটা আসে, এটাকে কিভাবে দেখছেন যে তরুণ সমাজকে আসলেই রাজনীতি বিমুখ হয়ে গেছে? এটা আমি যেভাবে দেখছি, সেই সময় মানে যেটা নকশাল আন্দোলনের সময় বা তার পরবর্তীকালে যে রাজনৈতিক পরিস্থিতি ছিল, তখন মানুষের সামনে এরা 3টে শব্দ ছিল: আদর্শ। এই আদর্শ মানুষকে পাগল করে দিত, আবার আদর্শ মানুষকে বসিয়েও দিত। ওরা কিছু পাওয়ার কথা নয়, তার তৃপ্তির জন্যে, তার মাত্র তৃপ্তির জন্য মানুষ রাজনীতি করত। এখন মানুষ জানে, আমার বড় ভাই বেকার আর আমি ক্লাস 6 অবধি পড়েছি। আমার বড় ভাই MA পাস করে একটা উদয়পুর স্কুলে মাস্টারি করছে, আর আমি 6 অবধি পড়ছি। আমার পড়তে ইচ্ছে করছে না, কিন্তু আমি যদি সরকারি রাজনীতি দলে ঢুকে যাই, তাহলে আমি 10 বছর 5 বছরের মধ্যে 2টা বাড়ির মালিক হবো, 3টে মোটরসাইকেল আমার। তাহলে আদর্শগত কোনো বিচ্যুতি ঘটছে বা আদর্শ জন্মই নেই? এখানে কোনো আদর্শ বস্তু বলে কোনো শব্দ নেই। এটা হচ্ছে আমি আত্মতুষ্ট হব, আমি রোজগার করবো। তার মানে এখনকার সমাজে আমাদেরকে অনেক বেশি আত্মকেন্দ্রিক করে তুলছে, অনেক বেশি আত্মকেন্দ্রিক। এই জন্য আমি যে একটা ছোট্ট কথা বলে শেষ করি এই প্রসঙ্গটা, সেটা হচ্ছে এককালে আমাদের বাড়ি 51 পরিবার ছিল, বাবা মা কাকা জ্যাঠা সবাই মিলে আমরা। তারপরে স্থান সংকুলন হলো, বাবা মা আমাকে আর আমার ভাই বোনকে নিয়ে আলাদা হলেন, ভাইকে নিয়ে আলাদা হলেন। তখন কিন্তু আমার বাবা কাকা পিসি এটা নেই, আমি, আমার মা, আমার বাবা, আমার ভাই, 4 জনের পরিবার। এইবার আমি একটা ভালো চাকরি নিয়ে আমেরিকা গেলাম, আর ফিরলাম না। আমার ভাই অস্ট্রেলিয়া চলে গেল, ফিরল না, রইল কি বাবা আর মা। এবার বাবাও ভাবছেন মা মারা গেলে উনি কী করবেন, আর মাও ভাবছেন বাবা মারা গেলে উনি কী করবেন, কীভাবে একা থাকবেন। তখন মাও নিজের ভাবনাগুলো ভাবতে আরম্ভ করলেন, বাবাও নিজের ভাবনা ভাবতে আরম্ভ করলেন। মানে এই সমাজ কাঠামো আমাদের প্রত্যেককে একাকিত্বটা আমাদের আত্মকেন্দ্রিক করে তুলছে আরো বেশি করে। আমি যদি লেখক সমরেশ মজুমদারের কাছে জানতে চাই যে তার প্রিয় উপন্যাস কোনটি, তার লেখা,
উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, গর্ভধারিণী, সাতকাহন, মৌসুলকাল, অনেকগুলো অনেক অনেক অজস্র রয়েছে। কোনটি প্রিয়? খুব মুশকিল। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমার মা বেশি প্রিয়, আমার স্ত্রী বেশি প্রিয়, আমার বড় পিসিমা যা আমরা মানুষ করেছিলাম বেশি প্রিয়, আমার দুই কন্যা বেশি প্রিয়, আমি কি জবাব দিতে পারবো? সবাই সমান। তাহলে মাধবীলতা বা দীপাবলি এটার মধ্যে ভেদাভেদ করতে পারেন না? একই শেড। মাধবীলতার সকালবেলার চা খান বলে সে দাঁড়ায়, দীপাবলি বিকেলে অফিস থেকে ফিরে প্রচুর রান্না বান্নার খাবার দাবার কিনে এনে বলে খাও, পার্থক্য নেই। একটা মজার কথা আছে আপনাকে নিয়ে। দীপাবলি চরিত্রটা আপনার পছন্দের আপনার জীবনের পছন্দের কোনো চরিত্র থেকে এসছে যার আপনি প্রেমে পড়েছিলেন? এই রে, আমি তো ওয়েট করছি এখনো। ও এখনো প্রেমে পড়ার জন্য? দীপাবলি বলে কেউ আসুক, কিন্তু আর আসার সময় নেই, ট্রেন ছেড়ে দিচ্ছে, প্ল্যাটফর্ম ছাড়িয়ে চলে যাবে। এরকম কোনো চরিত্র আপনার জীবনে নেই? দীপাবলি একেবারেই কল্পনা। সীতা বলে একটি মেয়ে ছিল উত্তরাধিকারের, এই পথ দিয়ে সীতা চলে গেছে শ্বশুর বাড়ি। অনিমেষ 14 বছর, অনিমেষ 14 বছরে সীতার বিয়ের পর বলেছিল। যখন আমি সাতকাহন লিখতে গেলাম হঠাৎ সীতার কথা মনে এলো, এই পথ দিয়ে সীতা চলে গেছে। তা সীতা 14 বছরে বিয়ে হয়েছিল, চলে গেছে। আমি একটু পিছিয়ে দিয়ে দীপাবলির 11 বছরে বিয়ে দিয়েছিলাম এবং বিধবা হয়েছিল সে। এইটুকু মিল। প্রেম নিয়ে যখন কথা শুরুই হলো, একটু জানতে চাই আপনার কাছে। আমরা শুনি যে কবি, সাহিত্যিক, লেখকরা ঘন ঘন প্রেমে পড়েন এবং তাদের জীবনে প্রেম বারবার আসে। সমরেশ মজুমদারের জীবনে কতবার এসছে? দাঁড়ান, আমি যখন রবীন্দ্রনাথের গান শুনি তখনই প্রেমে পড়ি। বিশ্বাস করুন, আমি যখন রবীন্দ্রনাথের গান গাই তখন প্রেমে পড়ি। সৈয়দ শামসুল হক আমার খুব প্রিয় লেখক, এবং তার নামের আগে সৈয়দ শব্দটা আছে। আমি বলছি হয়তো উনি রাগ করবেন। উনি খুব ধর্মপ্রাণ ব্যক্তি, সকাল থেকে অনেকবার নামাজ পড়েন, কোরআন পাঠ করেন, আল্লাহকে প্রচণ্ড রকমভাবে তিনি শ্রদ্ধা করেন। তো আমি একদিন কথায় আমার আড্ডা হচ্ছিল, একদিন যে আপনি সব করার পর রাত্রে শুতে যান কখন? বললে 10:30টার সময় যাই, শুধু 10:30 11টা। ঘুমিয়ে পড়েন? না, ঘুম আসে না। কেন ঘুম আসে না কেন? অস্বস্তি হয়। তখন কী করেন? ঘুমের ওষুধ খান? না না না। তো তাহলে তখন রবীন্দ্রনাথের গান সিডি বাজাই, সিডি চলতে চলতে ঘুম এসে যায়, ঘুমিয়ে পড়ি। আমি তখন বলেছিলাম সারাদিন এত সব কাজ করো, যখন আপনার ঘুম আসে, রবীন্দ্রনাথের গান আপনার ঘুম পড়ায়? বলে হ্যাঁ ভাই, পড়ায়। তো রবীন্দ্রনাথের ঘুম পড়ে কখন? যখন শান্তি আসে মনে, তখন ঘুমটা আসে। অশান্ত মন কখনো ঘুমাতে পারে না, আর শান্তি তখনই আসে যখন মানুষ প্রেমে পড়ে। প্রেমে পড়লে শান্তি আসে না, শান্তি আসার পর প্রেম আসে? প্রেমে পড়ে শান্তি আসে, এবং প্রেমের দাগ হচ্ছে জলের দাগ। রবীন্দ্রনাথের কথা যখন তুললেন, আমি একটু জানতে চাই, আমাদের সবার জীবনে রবীন্দ্রনাথের অনেক প্রভাব রয়েছে, আপনার জীবনে তার ছায়া কতখানি? যেমন আমার কোনো ঈশ্বর নেই, আমি জন্মসূত্রে হিন্দু, কিন্তু কেন হিন্দু আমার বাবা ব্যাখ্যা করতে পারেনি, আমার পিতামহ ব্যাখ্যা করেনি। আমি ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া অবধি সময়টার মধ্যে কোনো ধর্মাচরণ করতে দেখিনি বাবাকে, এমনই করি না। আমি সেক্ষেত্রে একজন খ্রিস্টান বা মুসলমান বন্ধুকে অনেক বেশি ঈর্ষা করি যে তাদের একটা কোরআন বা বাইবেল আছে, আমার নেই। মানে কোনো বাঙালি হিন্দুর কোনো ধর্মগ্রন্থ নেই। যে ধর্মগ্রন্থগুলোকে বলা হয় সেগুলো বাঙালির নয়। তাহলে কী নিয়ে বাঁচব? এই ভাবতে ভাবতে আমি যেন আমার একজন ঈশ্বর আছে, তার নাম রবীন্দ্রনাথ। তিনি প্রতি মুহূর্তে আমাকে বাঁচবার ওষুধ জানেন। যখনই দুঃখ পাই আমি গীতবিতান খুলি, যখন সুখ পাই তখন গীতবিতান খুলি, এবং আমি উজ্জীবিত হয়ে উঠি। লহ লহ আরও করুণ করুন, আরও লহ। রবীন্দ্রনাথ সামনে আছেন, তিনি দেওয়ার জন্য বসে তৈরি, আমি নিই। আমি কেন, অনেকেই নেন। আমি আপনার কাছে আবারও আসবো, অনেক অনেক আরও গল্প আছে, আপনার কাছে অনেক মতামত শুনবো, কিন্তু আমাকে আবারও একটা বিরতি নিতে হচ্ছে এই অনুষ্ঠানে। ফিরে আসছি একটু পরে।
বিরতির পর ফিরে এলাম আবারও। আমি সামিয়া রহমান আপনাদের সাথে আছি এবং আমাদের সাথে আছেন বাংলা সাহিত্যের যেটি শুরুতে বলছিলাম অদম্য সাহসী এক যোদ্ধা সমরেশ মজুমদার। আপনার কাছে রবীন্দ্রনাথ সম্পর্কে শুনলাম, এবার একটু জানতে চাই আপনার সমসাময়িক কালের লেখকদের কার লেখা আপনার, মানে যারা ছিলেন আছেন তাদের কার লেখা আপনার পছন্দ? ওপর বাংলার শীর্ষেন্দু মুখার্জি লেখা খুবই ভালো লাগে। অত্যন্ত অন্তরঙ্গ লেখা, আত্মস্থ লেখা। আর এপার বাংলায় আমার বয়স কনিষ্ঠ, কিন্তু আমার অত্যন্ত বন্ধু ছিল হুমায়ুন আহমেদও, যদিও খুব মজা করে বলতো সমরেশদা যার 16 বছরের বয়সে সে হুমায়ুন পড়ে না সে বাঙালি না, আর যে 24 পর হুমায়ুন পড়ে সে বাঙালি না। খুব মজা করে বলতো, কিন্তু আমি বিশ্বাস করতাম না, কারণ ওর অনেক লেখার মধ্যে এত বেশি নিয়ন্ত্রিত আবেগ থাকতো, আমার খুব ভালো লাগতো। আর তারপরে মিলনের কিছু লেখা আমার ভীষণ রকম ভালো লাগে, শামসুল হক সাহেবের লেখা ভালো লাগে, আনিসুরের লেখা তো খারাপ নয়, কিন্তু কোথাও একটা গোলমাল হচ্ছে জানেন। গোলমালটা হুমায়ুন যেভাবে মানুষ পাঠক পেয়েছিলেন, পাঠকের কাছে পৌঁছাতে পেরেছিলেন, এবং হুমায়ুন চলে যাওয়ার পরও সেই জনপ্রিয়তা একটু কমেছে বলে আমার মনে হয় না। সেই জনপ্রিয়তা কিন্তু পরবর্তীকালে বা সমসাময়িক লেখকরা কেন পাচ্ছেন না, এটা তাদেরই বিশ্লেষণ করা উচিত, তাদেরই ভাবা উচিত। সেই আবেগটা নেই নাকি মানুষ আসলে কোন ধরনের লেখা পড়তে পছন্দ করে সেটা? এটা আমি হুমায়ুনকে একটা কথা বলতাম, দেখো তোমার উপন্যাসে পড়ে আমি বুঝতেই পারি না যে নায়ক বা নায়িকা কোন সময়, সেই যদি ধরুন এই রাস্তা দিয়ে হাঁটে, ঢাকার রাস্তা দিয়ে, সে কোন সময় সে হাঁটছে, এরশাদের আমলে হাঁটছে, বেগম জিয়ার আমলে হাঁটছে, না শেখ হাসিনা আমলে হাঁটছে, বোঝা যাচ্ছে না। কারণ তুমি লেখো না পরিবেশ, সেই সময় রাজনীতি, কোন কে সরকারে এলো না সরকারে এলো, সেখানে জমির দাম কত, সবজির দাম কত, তুমি লেখো না। মানুষ একাত্ম হয় শুধু তোমার আবেগের কারণে, কিন্তু মানুষ এগুলো চায়। তো বলতে লিখলে পর মার খাবো, ও বলতো লিখলে মার খাবো, না এটা হতে পারে এক এক জায়গায় এক রকম, কিন্তু আমরা যখন লিখি তখন কিন্তু এগুলো, আমি অন্তত খোলামেলা লিখি, এবং পুরো সমাজ এবং সেটা কিন্তু বাংলাদেশের পুরুষ এবং নারী তার প্রত্যেকেই পড়েন। এবং একটা কথা এখানে বলা উচিত, আমার অত্যন্তভাবে বলা উচিত, দেখুন হিন্দু বা মুসলিম, তথাকথিত হিন্দু এবং মুসলিম, এই দুটো ধর্মের মানুষরা, মুসলমান ধর্মের মানুষ অনেক বেশি উদার, হিন্দুরা অনেক বেশি মৌলবাদী। এটা আমি কলকাতাও বলেছি, আপনাদের এখানেও বলছি। কেন মৌলবাদী তার ব্যাখ্যা দিচ্ছি। আমাদের কোনো লেখায় লক্ষ্মীর পুজো, দুর্গা পুজো ইত্যাদি থাকলে বাংলাদেশের পাঠক কিন্তু সেটা পড়তে দ্বিধা করেন না, কিন্তু আমাদের কোনো লেখায় বা আপনাদের কোনো লেখায় যখন স্বাভাবিকভাবে চাচা বা আপা এইসব শব্দ আসে, নায়ক নামাজ হচ্ছেন আসে, বাংলাদেশ পশ্চিমবাংলার পাঠক সে বন্ধ করে দেন, আর পড়তে পারেন না, তাদের অস্বস্তি হয়, তাদেরকে কমিউনিকেট করতে পারেন না। আমি বলি এটা মৌলবাদের চূড়ান্ত লক্ষণ। ইউ ক্যানট অ্যাকসেপ্ট দ্য রিলিজিয়নকে অ্যাকসেপ্ট করতে না পারলে তুমি সাহিত্য করতে পারবে না, তুমি সেই সময় মানুষকে করতে পারবে না, এই সময় মানুষকে পারবে না। আমি কথা বারবার বলি আমাদের মৌলবাদী পাঠকরা যে লজ্জিত হওয়া উচিত যে বাংলাদেশের মানুষ কিন্তু পাঠক হিসেবে মৌলবাদী নন, তাদের ধর্ম চেতনা উগ্র হতে পারে কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু যখন পাঠক হয় তখন সে উগ্রতা থাকে না, একেবারেই থাকে না। সেটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে। আপনি কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলছেন কেন? আমি আপনাকে এটা বলি, একটা ঘটনা বলি, তাহলে বুঝবেন। আমি একবার নিউ ইয়র্কে রাত্রিবেলায় 31 ডিসেম্বরের আগের রাত, 30 রাত, আমি আমার এক বন্ধু নিউ ইয়র্কের যে বাস টার্মিনাস আছে সেখান থেকে 42nd সিটে, ওখান থেকে কুইন্সে আসছিলাম, আর শুনলাম ট্রেন বন্ধ, রিপেয়ার হচ্ছে। আমাকে ওই অত ঠান্ডার মধ্যে আরও 2টো ব্লক গিয়ে একটা স্টেশন উঠতে হবে। আমার শীতবস্ত্র অত ছিল না যে ওই ঠান্ডা যাওয়া, তা আমি একটা ট্যাক্সি নিলাম। আমরা ট্যাক্সিকে বললাম কুইন্সে যাবো। সেই ট্যাক্সিটা কিছুক্ষণ পরে কুইন্স যে দিকে তার উল্টো দিকে চলে যাচ্ছে সমুদ্রের ধারে। তখন তাকে বললাম তুমি কোথায় যাচ্ছ? তো সে বললো আমি রাস্তা হারিয়ে ফেলছি। তুমি ট্যাক্সি চালাও না? বলে আমি ক্যাজুয়াল রোড চালাই না। তুমি পুলিশকে ফোন করো, পুলিশ জানলে আমার লাইসেন্স ক্যান্সেল করে দেবে।
বলে একটা ম্যাপ দিল, রোড ম্যাপ অফ নিউ ইয়র্ক, আপনি বলেন কোন দিকে যাব। এই করতে 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 যখন হঠাৎ সে বলে, স্যার আই অ্যাম আউট অফ গ্যাস, আর 5 মিনিট চলবে। আপনি বলুন রাত 1টা-1:30টার সময় বা 2টার সময় যদি 30th ডিসেম্বর রাত্রে গ্যাস আউট অফ কার হয়, তাহলে পরিণতিটা কী হবে? আপনি ভোর 4টের মধ্যে গাড়ির মধ্যে জমে মরে থাকবেন, গরম থাকবে না গাড়ি, একদম ঠান্ডা হয়ে যাবে, তোমার -22 না 22। ওখান থেকে দূরে একটা গ্যাস স্টেশনের পাইপ আলো বিপ বিপ করছে। আমরা ওখানে পৌঁছাবার সময় গাড়িটা বন্ধ হলো এবং আলোটা নিভে গেল। তো সেখান থেকে এক ভদ্রলোক আপাতমস্ত মোড়া, মাথায় বাঙ্কি ক্যাপ, গলায় হাতে গ্লাভস, চাবি দিয়ে বেরিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। তো আমরা হ্যালো স্যার করছি, কেউ শোনে না। আর তখন খেয়াল হলো, আরে গাড়ির কাঁচ তো ওঠানো, শুনতে পাচ্ছে না। তো কাঁচটা নামাতে আমার বন্ধু চিৎকার করলো, আরে ভাই শুনছেন, মানে তখন সে ভুলে গেছে সে নিউ ইয়র্কে আছে, প্রাণের দায়ে। লোকটা দাঁড়ালো, আপনি শুনছেন? লোকটা এগিয়ে এলো, উকি বেড়াচ্ছে। তখন ড্রাইভার ভেতরে আলো জ্বাললো। সে আমার দিকে তাকিয়ে বললো, আরে দাদা আপনি কবে আসছেন? আপনি চেনেন? এই কী কর? আমি একটু আগে গর্ভধারী বলতেছিলাম। নোয়াখালীর একজন লোক, একটা গ্যাস স্টেশনে চাকরি করে, সারাদিন অন্য এক জায়গায় চাকরি করে, এবার রাত্রিবেলা 2টার সময় বাসায় যায়। সেই লোক আমাদের গাড়িতে উঠলো, ওই ড্রাইভারকে প্রচণ্ড ধমক দিল, নতুন করে গ্যাস ভরে দিল, গ্যাস দোকান খুলে আমাদের পৌঁছে দিল প্রিন্সে। বললে দোয়া করে দাদা যেন ভালো থাকি, বাচ্চারা ভালো থাকে। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে বলুন তো? এবং সে বলল, আমি কট্টর ধর্মপ্রাণ মানুষ, আল্লাহ ছাড়া কিছু বুঝি না, আপনি আমাকে এত সাহায্য করলেন বলে আপনি তো আমাকে আনন্দ দেন। এইটা এর চেয়ে পাওয়া কী হতে পারে ভাই? আমি জানি না। এটাই সবচেয়ে বড় পাওয়া। কমিউনিকেশনের কথা বললেন, আনন্দের কথা বললেন, এবং আপনারা আমাদেরকে আনন্দ দেন। আমাদের বা চলচ্চিত্র বা নাটকের মধ্যে দিয়ে আমরা নানা রকম আনন্দ পাই, বিনোদন পাই। আপনাদের নাটকগুলো আমরা দেখতে পাই, আমাদের নাটকগুলো আপনারা দেখতে পান না, যেহেতু আপনি অভিনয় করেছেন এবং অভিনয়ের ব্যাপারে এটা অত্যন্ত অন্যায় ব্যাপার। এটার মধ্যে একটা চক্র কাজ করছে। যে চক্রটা মূলত পশ্চিমবঙ্গের যারা ওই চ্যানেল ইউনিয়নগুলো চালায়, তারা প্রচুর পরিমাণ টাকা চায়, যেটা আমাদের পক্ষে আসলে সম্ভব না। সেটা সম্ভব হচ্ছে না বলে তারা দেখাচ্ছে না। এটার চক্র ছাড়া কিছু নয়। আর দ্বিতীয়ত, আমি এখানে যেগুলো কলকাতার চ্যানেল পাই, যেমন ধরুন স্টার বাংলা, জি জলসা, এগুলো পাই, কিন্তু আমি যেটা সবচেয়ে পপুলার নিউজ চ্যানেল বা এবিপি আনন্দ বা 24 ঘন্টা, এটা পাই না। আমি এটার জন্য ওইরকম কোনো ভাইস ভাষা কোনো কারণ আছে, সেখানে যাই না। কিন্তু এটা বন্ধ করা উচিত, দুই সরকারের উদ্যোগে এটা বন্ধ করা উচিত। এটা কমন একটা প্ল্যাটফর্মে এসে দুই দেশের চ্যানেল দুই দেশের দর্শকের কাছে পৌঁছে দেওয়া উচিত। এর পাশাপাশি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই সম্প্রতি আপনাদের তথ্য না করে বেতার মন্ত্রীর উদ্যোগে, তথ্য নয় মানে নূর ভাইয়ের মন্ত্রী নয়, হ্যাঁ, তারা ওপার বাংলার ছবি এপার বাংলা দেখানো, এবার বাংলার ছবি ওপার বাংলা দেখানোর কথা হয়েছে। সম্প্রতি বেলা শেষে বলে একটা ছবি বোধহয় এখানে দেখানো হয়েছে, সেটা একটা হলে রিলিজ করেছে। এবং কলকাতায় যে ছবিটা রিলিজ করেছে বাংলাদেশে, সেটি কিন্তু যখন প্রচার রিলিজ হয়, মানুষের আকাঙ্ক্ষা বা মানুষের আগ্রহ হয়নি, ছবি দেখতে কেউ যায়নি। ঠিক এইভাবেই বলে হয় কি, কিছুদিনের মধ্যে মানুষ উৎসাহ হারিয়ে ফেলবে, আমরা কলকাতার ছবি দেখাবো, চলবে না, কলকাতার ছবি এখানে লোকে দেখবে। এটা প্ল্যান করে করা উচিত, আমি এটা বলতে চাইছি। এবং বেলা শেষে এখানে বেশ দু তিনটে সিনেমা হলেই দেখানো হয়েছে। তার আগে বেলা শেষের ভিডিও বোধহয় প্রচুর দেখানো হয়েছে, ইউটিউবে এখন দেখতে পাওয়া যায়। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, কিন্তু আমার আপনার কাছে আরও কিছু প্রশ্ন আছে। যেমন আপনি বলছিলেন যে ট্যাক্সি ড্রাইভার আপনাকে চিনতে পেয়েছে, বা নিউ ইয়র্কে যে ধর্মপ্রাণ মুসলমানটি আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলেন। তেমনি জানতে চাই যে আসলে আপনার জীবনের মানে অনেক পুরস্কার পেয়েছেন, অনেক সম্মান পেয়েছেন, আপনি কি মনে করেন আপনি সার্থক? আমার পুরস্কার পেলে আমার হাসি পায়। বিশ্বাস করুন, আমার মনে হয় যে আমি যোগ্যই নেই। কালকে আমাকে বাংলাদেশ প্রতিদিন থেকে পুরস্কৃত করা হয়েছে। আমার মনে হলো যে আমি কী লিখেছি যার জন্য পুরস্কৃত ভাবো। বরং রফিক আজাদ আমার খুব বন্ধু ছিল, চলে গেছে,
ওকে যে পুরস্কার করা হয়েছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট, আমি খুব গর্ব অনুভব করেছি। কেননা লক্ষ্মী তো আর লিখবে না, লেখার কথাও নয়। ও যা লিখেছে তার জন্য ওকে সম্মান জানানো উচিত। আমি এমন কিছুই লিখিনি যার জন্য এত পুরস্কৃত হওয়া কথা বা উচিত। কিন্তু পাঠক আপনাকে ভীষণ পছন্দ করে এর চেয়ে এবং বড় আপনি পুরস্কার লিখেছেন। কী আছে একজন পাঠক? আমি মাঝে মাঝে ভাবি, আমি যদি বলি যে আমি আপনার বাড়িতে গিয়ে থাকবো কোনো পাঠককে, আমার 7 দিন থাকতে দেবেন? অবশ্যই কেউ কি দিবেন, না বলবে? অবশ্যই এর দিবেন। চেয়ে বড় আর কি আছে? আপনার জীবনের স্বপ্ন কি সমরেশ মজুমদার? আমি যদি মৃত্যুর আগে মুহূর্তে রবীন্দ্রনাথের গান শুনতে পাই, এটা আমার শেষ আশা। ওই গান শুনতে শুনতে কোথাও হারিয়ে যাওয়া নেই মানা। বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার যদি থাকে? আপনারা আমাকে দুহাত ভরিয়ে দিয়েছেন। আমি তার কতটা যোগ্য প্রতিদান দিচ্ছি আমি জানি না। আপনাদের ভালোবাসা আমাকে ঋদ্ধ করেছে। আমি বাংলাদেশে জন্মেনি, কিন্তু আমার বুকের ভেতরে বাংলাদেশ। নমস্কার। অসংখ্য ধন্যবাদ দাদা, কিন্তু আমাদের আজকে আসলে অনুষ্ঠানের সময় শেষ। এত বিশাল মাপের একজন ব্যক্তিত্ব যার লেখনীর সময়টা বিশাল সময় জুড়ে অনেক কালকে ধরেছেন, তিনি কিন্তু এত অল্প সময় তার কথা নেওয়া, তার অভিজ্ঞতা, তার গল্পগুলো শোনা আমাদের সম্ভব না। আরও আমরা সুযোগ পেলে দাদার সাথে বসবো, আরও অনেক কথা বলবো, অনেক কিছু আছে জানার। কিন্তু আজকের মতো আমাকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।